হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে জিআরবিটি চাকরি প্রার্থীদের যারা গ্রুপ ডি ফাইনাল মেরিটে স্থান পেয়েছে তাদেরও স্বাগতম জানাচ্ছি। যারা ফাইনাল মেরিটে স্থান পায়নি, বর্তমানে টেনশনে আছে বা জানতে চাচ্ছে যে আমি কেন স্থান পাইনি, আমার কোথায় ত্রুটি রয়ে গেল, সেই ক্যান্ডিডেটদেরও আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমত যারা জিআরবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে, যারা ভাগ্যবান ক্যান্ডিডেট 2437 জন, তাদের প্রতি শুভকামনা রইল। তোমরা সামনের সারিতে এগিয়ে যাও, অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করো। এবং সরকার তো নিজে চলতে পারে না, সরকারের অধীনে যারা এমপ্লয়ি আছে, একদম গ্রুপ এ থেকে গ্রুপ ডি পদে যতজন এমপ্লয়ি আছে তাদের দ্বারাই সরকার পরিচালিত হয়। তাই তোমারা কর্তব্য দায়িত্বটা অনেক বেড়ে যাচ্ছে এবং তোমাদের কর্মজীবনের শুরুতেই তোমাদের ধন্যবাদ এবং কংগ্রেস জানাচ্ছি। এখন কথা হলো 2 নম্বর যেটা পয়েন্ট, যে আমি জিআরবিটি মেরিট লিস্টে স্থান পাইনি, আমার রিটেনে ভালো রেজাল্ট এসেছে, হয়তো কাট অফ 62 গিয়েছে, আমার রিটেনে 55, 56, 58 চলে এসেছে, বাইবাতে 4, 5, 6, 7 পাইনি, রিটেনে যেন 56 এসেছে। এটা আমরা ওই মার্কশিটটা ক্যালকুলেশন করে টেন্টেটিভ বা ফাইনাল অ্যান্সারকে দিয়ে মিলিয়েছি। এখন আমি কনফিউশনে ডাউটে আছি যে চাকরিটা ট্রান্সফার হয়েছে কিনা। এটা যার কনফিউশন যার কাছে, জাস্ট এটা যেই কোনো কমেন্টগুলো আছে তার উপর ভিত্তি করে পড়ছি। তাহলে তোমরা কি করতে পারো, একটা সিম্পল আরটিআই করতে পারো, ঠিক আছে, এবং ওয়েটিং লিস্টের জন্য একটা তোমাদের দাবি রাখতে পারো। এই দুইটা জিনিস করতে পারো। এখন কথা হলো ওয়েটিং লিস্ট দেবে কিনা এবং আরটিআই কীভাবে করবে, স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটা আসবো। বর্তমান সময়ে যারা চাকরি পেয়েছে তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ এখন এলোকেশন দেওয়ার পালা। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে এলোকেশন দেওয়া হবে। যারা পঞ্চায়েত দপ্তর পাবে, পঞ্চায়েত দপ্তরে যে মিনিস্টার আছে বর্তমানে, উনি সেমিনারের মাধ্যমে গ্রুপ ডি চাকরি প্রার্থীর হাতে অফার তুলে দেবে, পোস্ট অফিসে কিন্তু চাকরি আসবে না। যারা শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছে কিংবা পিডাব্লিউডি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে বা আরক্ষা দপ্তরে চাকরি পেয়েছে বা স্বাস্থ্য দপ্তরে চাকরি পেয়েছে, সবগুলো মিনিস্টার একজন, মাননীয় মুখ্যমন্ত্রী মানেক শাহ। তো উনার মন্ত্রিত্বের উপর ভিত্তি করে উনার তত্ত্বাবধানে তাদের হাতে মেরিট লিস্ট তুলে দেওয়া হবে। তারপর এগ্রিকালচার ডিপার্টমেন্ট, বিদ্যুৎ দপ্তর, এই দপ্তরের মন্ত্রী হলো আমাদের মাননীয় মন্ত্রী রতন লাল। তাই উনি পেস কমাইজ করে এই দপ্তরে যারা চাকরি পেয়েছে তাদের হাতে মেরিট লিস্ট তুলে। অর্থাৎ প্রত্যেকটা দপ্তর ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট দেওয়া হবে না। যতজন মন্ত্রী আছে, প্রত্যেকটা মন্ত্রীর আছে বিভিন্ন দপ্তর আছে, তাই যদি 10 জন মন্ত্রী থাকে, 10 জন মন্ত্রী দ্বারা 10টা সেমিনারের মাধ্যমে সবাই হাতে অফার তুলে দেবে। অফারটা নেবে, তার সাথে সময় রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে, মেডিকেল সার্টিফিকেটটা অ্যাটাচ করবে। অ্যাটাচ করে যেই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে সেই ডিপার্টমেন্টে হেড অফিসে তোমরা জমা দিয়ে দিবে। তারপর তোমার কি হবে, জয়নিং এবং ট্রান্সফার, তোমার পোস্টিং সব কিছু হয়ে যাবে। মানে অনেকটা ইন্টারেস্টিং, যখন চাকরি পাবে তখন অনেক কিছু বুঝবে। আর ফিক্সড পে বিষয়ে আমরা একটা স্পেশাল ভিডিও তোমার জন্য নিয়ে আসবো। জিআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেট অনেকটা দাবি করেছিল ফিক্সড পেটা তুলে দেওয়ার জন্য। তোমরা জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটও যখন চাকরি পাবে দেখবে যে প্রথম 5 বছর রেগুলার বা প্রথম 5 বছর স্যালারিটা স্ট্রাকচারটা কম, তোমাদের মাঝে একটা কনফিউশন থাকবে ফিক্সড পে নিয়ে। সেই বিষয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, যে ফিক্সড পে কর্মচারীর জীবনের যে একটা অভিশাপ সেটা। এখন কথা হলো যারা স্থান পায়নি, যারা ওয়েটিং লিস্টের দাবি করতে পারে, এখন দেখে নিচ্ছি আগে আরটিআইটা কীভাবে করতে পারি। আমরা এজ এ গ্রুপ ডি ক্যান্ডিডেট, আমি চাকরি পাইনি, তাহলে আমি রিটেন ও ভাইভাতে মিলিয়ে কত পেয়েছি জানার তো দরকার। আমার তো একটা অধিকার আছে, আমি তো পরীক্ষা দিয়েছি, এখন আমি কত পেয়েছি সেটাই জানতে পারছি না। তাহলে আমি তো আমার ডাউটটা কীভাবে ক্লিয়ার হবে? হয়তো পেন্টিং মিস্টেকের জন্য আমার নাম আসেনি, হয়তো নাম এরোচ্ছিল, হয়তো আমি নাম্বার বেশি পেয়েছি তাই মিস্টেক আমার নাম আসেনি। আমি জানবো কীভাবে আরটিআই করে? কিংবা আমি কত পেয়েছি সেটা তো আমি জানতে পারবো। আরটিআই করার জন্য সবচেয়ে প্রথম ত্রিপুরা আরটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.rti.online.tripura.government.in, সেই ওয়েবসাইটে চলে যেতে পারো। অথবা যদি ওয়েবসাইটে তোমার কনফিউজ বা মিসম্যাচ থাকে, সবচেয়ে প্রথম লিখবে আরটিআই ত্রিপুরা অনলাইন, লেখলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে তোমরা চলে যাবে। সেটা ওয়েবসাইটে যখন যাবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে। ত্রিপুরা সরকার লেখা থাকবে, হোম, 2 নম্বরে সাবমিট রিকোয়েস্ট, 3 নম্বর ফার্স্ট আপিল, ভিউ স্ট্যাটাস, সেকেন্ড আপিল, ড্যাশবোর্ড, ইউজার ম্যানুয়াল, এইভাবে একটা উইন্ডো তখন আসবে। তোমরা চলে যাবে সাবমিট রিকোয়েস্ট, কারণ আমি রিকোয়েস্ট সাবমিট করছি আরটিআইয়ের জন্য। সাবমিট রিকোয়েস্ট বাটনে তোমরা চলে যাবে। সাবমিট রিকোয়েস্ট বাটনে যখন তোমরা যাবে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে আই হ্যাভ, এই যে একটা রাইট একটা বক্স আছে,
আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য অ্যাবাভ গাইডলাইন্স, এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস এখানে আসবে। এখানে তোমরা তোমাদের একটা ইমেল আইডি, যে কোনো বেলির একটা ইমেল আইডি, কারণ ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু প্রয়োজনীয়তা কিন্তু আছে, ইমেলের মাধ্যমে তুমি কিন্তু উত্তরটা কিন্তু ইমেলের মাধ্যমে তোমরা পেতে পারো, বা SMS এর মাধ্যমে পেতে পারো, ইমেলের মাধ্যমে পেতে পারো, আরটিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেতে পারো, যে কোনোভাবে পেতে পারো, কিন্তু ইমেল আইডিটা কিন্তু মাস্ট। তাহলে এখানে তোমার ইমেল আইডিটা লিখবে, তোমার যে কোনো একটা মোবাইল নাম্বার লিখবে, এনএস ক্যাপচাটা আছে সেটা ফিল আপ করে দিলে, ফিল আপ করে দিয়ে তাহলে কি হলো, তোমার আইডিটা ক্রিয়েট হয়ে গেলো। ঠিক আছে, তোমার ইমেল এবং ফোন নাম্বারের বেসিসে তোমার আইডিটা ক্রিয়েট হলো। এখন রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখনো পাওনি, পুরোটা কমপ্লিট হলে রেজিস্ট্রেশন নাম্বার পাবে। এরপরে প্রসেসে যখন আইডিটা ক্রিয়েট হবে, ক্লিক করবে, তখন এই ইন্টারফেসটা ডাইরেক্ট চলে আসবে। তখন তোমাকে সিলেক্ট ডিপার্টমেন্ট পাবলিক অথরিটি যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে যাওয়া সিলেক্ট ডিপার্টমেন্ট এবং পাবলিক অথরিটি আছে, এটা সিলেক্ট করতে হবে। সেখানে সিলেক্ট করে আনতে হবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। এখানে যেহেতু ত্রিপুরা সরকার অধীনে আরটিআই করছো, ত্রিপুরা সরকার তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই চলে আসবে। এখানে ক্লিক করে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা সেটা বের করবে। তারপর নিজের নামটা লিখবে, মেল অর ফিমেল সেটা সিলেক্ট করবে। তোমার অ্যাড্রেসটা লিখবে, পিন কোডটা দিবে। ইন্ডিয়া তো ইন্ডিয়া ঠিক আছে, স্টেট ত্রিপুরা অটোমেটিক চলে আসবে। তোমার ডিস্ট্রিক্ট লেখা আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। তুমি লিটারেট না ইলিটারেট, অবশ্যই লিটারেট হলে তোমার যোগ্যতা ক্লিক করে দেবে, জাস্ট গ্র্যাজুয়েশন নাকি লিটারেট নাকি বেলো 12 স্ট্যান্ডার্ড নাকি 12 অ্যাবাভ স্ট্যান্ডার্ড। তারপর ফোন নাম্বার তো আগে দিয়েই দিলে, সিটিজেনশিপ ইন্ডিয়া হয়ে গেল। এরপরে একটা বাক্স থাকবে, এই যে টেক্সট আরটিআই অ্যাপ্লিকেশন, এটা হল মেইন বাক্স যেখানে তোমার ডিটেলসটা লিখবে। কারণ উপরে তো তুমি জিআরবিটিকে তোমার ডিটেলসটা দিয়েছো, কিন্তু কি চাচ্ছ সেই ডিটেলসটা তো দাওনি। সে একটা বাক্স এখানে আছে, সেখানে তুমি ডিটেলসটা লিখবে। তোমার নাম লিখবা, তোমার নাম, ধরো তোমার নাম রাজেশ দাস, আই এম রাজেশ দাস। তুমি কি জন্য দিচ্ছ, আই এম অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ জিআরবিটি গ্রুপ ডি বাই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত ছিল, 2/2020, 2 ডিসেম্বর 2020। ঠিক আছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল। আই এম কি সাবমিটিং অ্যাপ্লিকেশন বাই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে প্রোভাইড করে দিলে। তারপরে সেখানে তুমি কি করেছো, তুমি রিটেনও দিয়েছো, ইন্টারভিউ দিয়েছি। হ্যাঁ, আই অ্যাপ্লাইড রিটেন অ্যান্ড ইন্টারভিউ অ্যাজ ওয়েল এস ইন্টারভিউ বোথ, দুইটার জন্যই আমি এখানে অংশগ্রহণ করেছি সরাসরি, সেটা লিখলে। তারপর তোমরা এখানে লিখতে পারো যে তোমার রোল নাম্বারটা তুমি সেখানে প্রোভাইড করলে, অর্থাৎ আই এম রাজেশ দাস, আই এম অ্যাপ্লাইড ফর দ্য জিআরবিটি গ্রুপ ডি 2/2020, I participate written as well as viva examination. Now I want to know my marks separately for written and viva. My rule number this. ঠিক আছে, সেটা তুমি লিখে দিলে। এটা অনেকভাবে তোমরা লিখতে পারো, এখানে আরও লিখতে পারো। মাই রেজাল্ট ইজ আউট বাই আই ডোন্ট নো মাই মার্কস ইন রিটেন অ্যান্ড ভাইভা, সেইভাবেও লিখতে পারো। মানে তোমার বেসিক ডিটেলসটা এখানে লিখতে হবে, সেটা তুমি লিখে নিতে পারো সংক্ষেপে। তোমার নাম, আই এম রাজেশ দাস, তুমি কোনটার জন্য অ্যাপ্লাই করছো, আই অ্যাপ্লাই ফর জিআরবিটি গ্রুপ ডি বাই অ্যাডভার্টাইজমেন্ট। ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো আমি কিছু জানতে চাইছি। আই ডোন্ট নো মাই রিটেন অ্যান্ড ভাইভা মার্কস, যেটা আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো মাই মার্কস সেপারেটলি ফর রিটেন অ্যান্ড ভাইভার জন্য। ঠিক আছে, ফর ভাইভা লিখলে, তারপর মাই রোল নাম্বার লিখে দিলে। রোল নাম্বার কিন্তু মাস্ট লিখবে। তারপর দেখো এখানে একটা বলা আছে সাপোর্টিং ডকুমেন্ট। বাক্সের লেখাটা তোমরা যে কোনোভাবে লিখতে পারো, কোনো প্রবলেম নেই, অনেক মানে নিজের মতো করে লিখতে পারো। তারপরে কনফিউশন ডাউট থাকলে একটা কমেন্ট করে দেবে, কমেন্টে আমি একটা লেখা তোমাদেরকে সেন্ড করে দেবো, ওইভাবে হুবহু লিখে দেবে। খালি এখানে রোল নাম্বারটা আর নিজের নামটা খালি চেঞ্জ করে দেবে। তারপর যদি কনফিউশন থাকে কী লিখবে সেখানে। তারপর দেখো সাপোর্টিং ডকুমেন্ট লেখা আছে চোজ ফাইল। এখানে একটা ফাইল চুজ করতে বলা হয়েছে। এখানে কিছু দিতে পারো, কিছু দিলে খুবই ভালো। তোমাদের এডমিট কার্ডটা, রিটেনে যে এডমিট কার্ডটা সেটা এখানে দিয়ে দিতে পারো। তারপর ক্যাপচারটা ফিল আপ করার পরে তোমার এরকম একটা অপশন আসবে, যেখানে তুমি 10 টাকা আরটিআই, এটা অনেক সময় 12 টাকা 15 টাকা লাগতে পারো ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে করলে, সেটা তুমি এখানে পেমেন্ট করলে। পেমেন্ট করার পর এইভাবে তোমার পেমেন্ট সাকসেসফুল আসবে। অনেকের আবার পেমেন্ট করার পরে এরকম আসে সামথিং রং, ওয়ান প্রসেস অলরেডি রানিং। অর্থাৎ অনেকে পেমেন্ট করতে যায়, তখন প্রসেসটা আনকমপ্লিট হয়ে যায়, তখন আবার শুরু করতে হয়। আবার শুরু করতে গিয়ে আগের প্রসেসটা তো ছিল, সেটা তো ক্যান্সেল হয়নি, সেইটার জন্য বলে যে আগে একটা প্রসেস চলছে। যদি এরকম আসে, ঠিক তার আধা ঘন্টা ওয়েট করবে, আধা ঘন্টা পরে আবার অ্যাপ্লাই করবে। কারণ আধা ঘন্টা পর্যন্ত তোমার পুরান প্রসেসটা যেটা কমপ্লিট হয়নি, যেটা বন্ধ হয়ে গেছিলো, সেটা কিন্তু চালু থাকবে। আধা ঘন্টা পর্যন্ত তোমার ওয়েট করতে হবে। এরপর তোমার এমন জিআরএন নাম্বার পাবে, ঠিক আছে,
ইউ ক্যান ভেরিফাই ইউর পেমেন্টটা ভেরিফাই করতে পারবে। তারপর যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন এরকম আসবে যে আমি রাজেশ দাস ইউ আরটিআই রিকোয়েস্ট হ্যাজ বিন ফাইল বাই রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেখলে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, গভর্নমেন্ট তো জিওটি JR/8/2024, তারপর রেজিস্ট্রেশন ইমেইল আইডি দেওয়া আছে। কাইন্ডলি নোট ডাউন ফর ফিউচারের জন্য এটা তোমাকে দিয়ে দিল। এটা ছিল পুরা ডিটেলসটা কীভাবে তোমরা আরটিআই করবে। এখন কথা হলো আরটিআই করে কোনো বেনিফিট হবে বা যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থেকে কোন কোশ্চেন মার্ক থাকবে। দেখো এখানে যারা চাকরি পেয়ে গেছে তারা অলরেডি চাকরি পেয়ে গেছে, তাদের প্রতি শুভকামনা রইল। এখানে সেই সব চাকরিতে কোনো এফেক্ট হবে না, কারণ সরকার তার সমস্ত স্বচ্ছতা সমস্ত ট্রান্সপারেন্সি দেখেই চাকরিটা দিয়েছে। এখন কথা হলো আমি যেহেতু চাকরি পাইনি, ঠিক আছে, আমি তো বলতে পারবো না এই যে 2437 জন চাকরি পেয়েছে ওই চাকরিগুলোতে কেউ কি কোয়ালিফাইড ছিল না সেখানে চাকরি পেয়েছে, সেটা তো কোনো প্রমাণ আমার কাছে নেই। তাহলে তারা ভালোভাবে পড়াশোনা করেই পেয়েছে আমি ধরে নিই, সেখানে আমার কোনো কোশ্চেন নেই। আমার কোশ্চেন হলো আমার নাম্বারটা কত, আমার নাম্বারটা মতো জানতে চাই। আমি তো 58 পেয়েছি, এখানে কাট অফটা 62 গিয়েছে, আমি কেন পাইনি? আমি তো 52 পেয়েছি, কাট অফটা 56 গিয়েছে এসটির ক্ষেত্রে, আমি কেন পাইনি? আমি তো 45 পেয়েছি রিটেনে, কাট অফ তো 49 গিয়েছে এসটির ক্ষেত্রে, তারপরে আমি কেন পাইনি? আমাকে কি বাইবাতে 4ও দেয়নি, 5ও দেয়নি? বা আমি রিটেনে যে মার্কসটা ক্যালকুলেশন করেছি ওই মার্কশিট হয় সেটা কি কোনোখানে ভুল হয়েছে? সেটাই তো জানার বিষয়। তা আরটিআই করলে, আরটিআই করার পরে তোমাকে কি করবে, জিআরবিটি থেকে 30 দিনের ভিতর, আরটিআই করার 30 দিনের ভিতর তোমার মার্কসটা তারা প্রোভাইড করে দেবে। অবশ্যই রুল নাম্বার বেসিক ডিটেলস কিন্তু নেবে, ডিটেলসগুলো লিখতে কোনো প্রবলেম হয় কমেন্ট করে দেবো, আমরা একটা তোমার ফর্মুলা বা একটা নমুনা যেটা বলা হয় এটা তোমাদেরকে সেন্ড করে দেবো, সেটা হুবহু লিখে নিতে পারো, জাস্ট নামটা রোল নাম্বারটা চেঞ্জ করে নেবে। এখন কথা হলো 30 দিন পরে যদি তুমি দেখো যে তোমার মার্কসটা রিটেনে এত পেয়েছো, তো রিটেনে তুমি 45 পেয়েছিলে, কিন্তু তুমি জানতে পারলে ওই মার্কশিট পরীক্ষার মাধ্যমে যে তোমার রিটেনের 38 হচ্ছে বা 40 হচ্ছে, তখন কোশ্চেন মার্ক থাকে, তুমি ওই মার্কশিটের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর যদি দেখো রিটেনে তোমার 45-এ তুমি যেটা ক্যালকুলেশন করেছো ঠিকঠাক সেটাই পেয়েছো, ভাইভাতে কিছু কম পেয়েছো, তখন কিন্তু তোমার কাছে আর কোনো অপশন থাকবে না, কারণ ভাইবার মার্কসটা এটার কোনো প্রমাণ, এটার কোনো তথ্য বা তোমার সিসিটিভি ফুটেজে হয়তো হয়েছে, কিন্তু এটা তুমি কোনো প্রমাণ এখানে বের করতে পারো না। তোমার কাছে আরেকটা অপশন থাকবে কেস করা। কেস করতে গেলে অবশ্যই বেসিক সব কিছু ইনফরমেশন প্রমাণ তথ্যাদি নিয়ে যেতে হবে, অর্থাৎ এইভাবেই কেসে গেলে চলে যাবে না। আরটিআই করে আরটিআই প্রপার ইনফরমেশন, জিআইবিটি দপ্তর থেকে প্রপার ইনফরমেশন, জিআইবি দপ্তর থেকে প্রপার নোটিফিকেশন সব কিছু কালেক্ট করতে হবে। দেখো কোর্টে কেসে যেতে গেলে তোমাকে তোমার কার বিরুদ্ধে কেসটা করবে? দেখো আমি জিআইবিটির বিরুদ্ধে কেস করবো, তুমি যে সন্তুষ্ট না মার্কসটা যে পেয়েছো বা তুমি লিস্টে স্থান করো, তুমি যে সন্তুষ্ট না, জিআইবিটিকে জানিয়েছো, জিআইবিটি নোটিশ দিয়েছো, ডাইরেক্ট কি কোর্টে চলে যেতে হবে, জিআইবিটিকে আগে জানাবে, জিআইবিটি থেকে ঠিকঠাক উত্তর না পেলে রিমাইন্ডার দিতে পারবে, এরপর ঠিকঠাক না থাকলে এরপরে কেস কথাটা চললে গেলেই হয়ে যায় না, এখানে অনেকটা পরিস্থিতি অনেকটা সময়ের ব্যাপার আছে। তাই আগে জিআইবিটি থেকে তোমার জানতে হবে যে আমি কত পেয়েছি বা আমি কত দিয়েছে আমাকে মার্কস, সেটাকে জানতে হবে। কিংবা আমি কেন স্থান পাইনি, আমার ওই মার্কশিট কি দেখার আমার কোনো অধিকার আছে, সেটাকে আমি পেতে পারি, সেই বিষয়ে তুমি জানতে পারো। জিআইবিটি অফিসে ডাইরেক্ট 10 টাকা দিয়ে আরটিআই করে নিতে পারো বা অনলাইন আরটিআই করে জেনে নিতে পারো বা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো। এরপরে যদি সেখানে কোনো ঠিকঠাক উত্তর না পাও, ঠিকঠাক সন্তুষ্ট না হও, তাহলে তোমরা কথা বলে নিতে পারো। আর চাকরির সংক্রান্ত কেসের ক্ষেত্রে পুরুষোত্তম রায় বর্মন আর অরুণচন্দ্র ভূমির যে বেলুনের আগে এমএলএ ছিল, ওনার পুত্র, এইসব কেসগুলো ওনার বেশি স্টাডি করে, বেশি ওইগুলো বুঝে, তার সাথে একবার বুঝে নেবে, যে গার্জিয়ান হিসেবে তার সাথে বুঝে নেবে। তারা তো এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি, তারা তো অনেকটা হাই লেভেলে চাকরি, অনেকটা এই বিষয়ে এক্সপিরিয়েন্স অনেকটা বেশি, তো তারা জিনিসটা জেনে যে ফোন নাম্বার বা কিছু জানাতে না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ফোন নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করবো। এখন কথা হলো কোনো বেনিফিট বা লাভ হবে কিনা, সম্ভাবনা 0%, কিন্তু নিজের আত্মতুষ্টির জন্য, নিজেকে জানার জন্য যে আমি কত পেয়েছি, আমার সাথে কোনো প্রকার অবহেলা করা হয়েছে কিনা, আমার সাথে কোনো প্রকার দোষারোপ করা হয়েছে বা আমার সাথে কি কোনো প্রকার রাজনীতি বা পলিটিক্যাল হয়েছে, তাহলে সেটা তো একটু জানতে পারবে, নিজের ডাউটটা তো ক্লিয়ার হতে পারবে। এরপর যদি ডাউট থাকে বা ক্লিয়ারিফিকেশন না থাকে, এরপর কি অনেকটা পরের ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে আরটিআই বা কিছু জানার তথ্য জানার অধিকারে ফিজিক্যালি গিয়ে প্রোভাইড করা ডকুমেন্ট, সেটাই সবচেয়ে বড় উপায়। সেটা বিষয়ে তোমরা অবশ্যই জানতে পারো, কারণ তোমার এটা জানার অধিকার আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা সেই অধিকারটা তোমাকে দিয়ে রেখেছে। যারা জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটরা যারা অলরেডি চাকরি পেয়েছো, তারা হয়তো আমার ভিডিও দেখে অনেকের আমার
অনেক ধরনের কোশ্চেন জাগতে পারে যে আমি এরকম বলছি কেন। এটা জাস্ট যাদের ডাউট ছিল, কারণ তোমরা চাকরি পেয়েছো, তোমরা তোমার স্বচ্ছতা মেনে, তোমরা তোমাদের পরিশ্রম করে, তোমাদের আত্মত্যাগের মাধ্যমে তোমরা চাকরি পেয়েছো, তাই তোমাদের চাকরির উপর আমরা কোনো কোশ্চেন করছি না। যাদের ডাউট আছে, হয়তো তোমার ছোট ভাই বোনরা চাকরিটা পায়নি, হয়তো তোমার দাদা দিদিরা চাকরিটা পায়নি, প্রচুর সংখ্যক 16,000 থেকে তো 2,500 চাকরি পেয়েছো, তাই 12,500, 13,000, 13,500 লোক তো চাকরি পায়নি। তাই তাদেরও তো মনে একটা কষ্ট থাকবে, মনে একটা ব্যথা থাকবে, তাদেরও জানার অধিকার আছে। তাই তারা যারা এখন চাকরি পায়নি বা চাকরির মেরিট লিস্টে যারা নাম আসেনি, তাদের জন্য স্পেশালি তৈরি করা ভিডিওটা। তোমরা এইভাবে আটকাই করে তোমাদের ইনফরমেশন জানতে পারো, আর ওয়েটিং লিস্টের জন্য তোমার দাবি রাখতে পারো, ডেপুটেশন দিতে পারো, তোমাদের মতো তোমরা করতে পারো। কারণ ওয়েটিং লিস্টটা চালু হলে আর মিনিমাম 400-500 জন লোক চাকরি পাবে, কারণ 2,500 লোক কিন্তু জয়েন করবে না। অনেকেই টিপিএসসি মাধ্যমে চাকরি পেয়ে গেছে। টিপিএসসি মাধ্যমে যারা চাকরি পেয়েছে ইদানিং, তারা কিন্তু জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তারা তো জানতো না টিপিএসসি মাধ্যমে চাকরি পাবে, তাই তারা কিন্তু জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ দিয়েছে। এখানে 200-300 লোক বাদ যাবে। তাছাড়া জিআরবিটি গ্রুপ ডি যে ইন্টারভিউতে বাইরের অনেক সংখ্যক কেন্দ্রের চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছে, তারাও অনেকে চাকরি করবে না। তাই তোমাদের কাছে একটা সুযোগ থাকে, অ্যাটলিস্ট ওয়েটিং লিস্টটা দিলে মিনিমাম জিআরবিটি গ্রুপ সিতেই 700-800 মতো পোস্ট খালি পড়ে আছে, ওয়েটিং লিস্ট দেয়নি। আর গ্রুপ ডিতে যদি ওয়েটিং লিস্ট দেয়, এখানে 500 মতো পোস্ট নতুন সংখ্যক বেকাররা চাকরি পাবে। সম্ভাবনা খুব কমই, কিন্তু আমাদের দাবি, আমাদের ডেপুটেশন, আমাদের আন্দোলন, হয়তো গভর্নমেন্ট বাধ্য হবে জিআরবিটি গ্রুপ ডি ওয়েটিং লিস্ট দিতে। আর যদি গভর্নমেন্ট জিআরবিটি গ্রুপ ডি ওয়েটিং লিস্ট দেয়, গভর্নমেন্ট আইনি পেরাচালে পড়ে যাবে। গভর্নমেন্টকে আবার অতীতে ফিরে গিয়ে জিআরবিটি গ্রুপসের মেরিট লিস্ট অনুযায়ী ওয়েটিং লিস্ট কিন্তু দিতে হবে। তবে ওয়েটিং লিস্ট কিন্তু একটা ন্যায্য অধিকার। ওয়েটিং লিস্ট দিলে কিন্তু প্রচুর সংখ্যক বেকারে কিন্তু এখানে চাকরির সন্ধান হয়ে যেত। তা আমাদের তরফ থেকে দাবি থাকবে গভর্নমেন্টের প্রতি, বা গভর্নমেন্টের যাতে জিনিসটা সহানুভূতির দৃষ্টিতে দেখে, এবং বিশাল সংখ্যক চাকরিপ্রার্থীদের স্বার্থে, বিশাল সংখ্যক বেকারের স্বার্থে যাতে ওয়েটিং লিস্টটা ঠিকঠাক প্রোভাইড করে, যাতে আরও কিছু সংখ্যক বেকারের ঘরে যাতে খুশির আলো বা খুশির বন্যা যাতে বইতে পারে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।